প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজারে সংস্কার, প্রত্যাশা ও প্রাপ্তি। প্রিয় দর্শক শ্রোতা, দেশের পুঁজিবাজার নিয়ে আলোচনা করতে গেলেই সাধারণ বিনিয়োগকারীরা দীর্ঘশ্বাস ছাড়েন, কারণ লাভের চোরাবালিতে আটকে বেশিরভাগ বিনিয়োগকারী সব খুইয়েছেন। কেবল গত দেড় দশকেরই নয়, এ বাজারের লুটেরা চক্রের ফাঁদে 1996 সালেও নিঃস্ব হয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার বিনিয়োগকারী, যার পুনরাবৃত্তি ঘটেছে আওয়ামী শাসনের প্রতিটি বারে। রক্ষক আর ভক্ষকদের মেলবন্ধনে শেষ দফায় পুঁজিবাজারের কফিনে পেরেক ঠুকবার আগ মুহূর্তে জনরোষে পালাতে বাধ্য হয়েছে লুটেরা চক্র। সেই কফিন থেকে তুলে প্রাণ সঞ্চারে হরেক উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নেওয়া হয়েছে বহুমুখী সংস্কার উদ্যোগ। ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াতে প্রচেষ্টাও দৃশ্যমান হয়েছে। এরই মধ্যে পুরনো খেলাও মেতেছে মহল বিশেষ। এমনতর বাস্তবতায় সংস্কার উদ্যোগের অগ্রগতি সহ নিয়ন্ত্রক সংস্থার সফলতা ব্যর্থতার খতিয়ান মূল্যায়ন চলছে। প্রশ্ন উঠেছে অতীতের অনিয়ম দুর্নীতির মূল উৎপাটন প্রসঙ্গ ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কি করা হয়েছে গেল এক বছরে। দেশীয় বড় কোম্পানির সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ কতটা এগোনো গেছে। আজকের আলোচনায় এসব প্রশ্নের জবাব খুঁজবার চেষ্টা করব আমরা, প্রিয় দর্শক। আর এই আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি পুঁজিবাজার বিশেষজ্ঞ, পুঁজিবাজার বিশ্লেষক এবং দেশের অর্থনীতি নিয়ে সর্বদা কাজ করেন, দেশের অর্থনীতিকে শক্তপোক্ত করতে, দেশের অর্থনীতির ভিত মজবুত করতে কাজ করেন এমন একজন বিশিষ্ট ব্যক্তিকে তিনি আমাদের সামনে রয়েছেন মোহাম্মদ ফুরকান উদ্দিন FCA, সাবেক সভাপতি দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ ICAB। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আলোচনা শুরু করতে চাই বর্তমান প্রেক্ষাপটে। আমরা যে কথাগুলো সূচনাতে বলছিলাম যে অনেক কিছু দেখলাম গত 15 বছরে কি হয়েছে, এর আগে হয়েছে। পুঁজিবাজার নিয়ে আপনি দীর্ঘদিন আপনার বিশ্লেষণ বিভিন্ন জায়গায় আমরা শুনে থাকি। এই যে অন্তর্বর্তী সরকারের 1 বছর, এই 1 বছরে মানুষের প্রত্যাশা ছিল অনেক। সেই প্রত্যাশা এবং তার কতটুকু প্রত্যাশা অনুযায়ী এগোতে পেরেছে এই পুঁজিবাজার, আপনার বিশ্লেষণ? এই পুঁজিবাজার নিয়ে বিশ্লেষণ করাটা আসলে খুব সহজ নয়, তবে আমি আমার সীমিত জ্ঞান থেকে যেটুকু বুঝি, এই যে প্রত্যাশা আমাদের সাধারণ বিনিয়োগকারীদের যেটা অন্তর্বর্তী সরকারকে নিয়ে তৈরি হয়েছে, এইটা দেখতে হবে এই প্রত্যাশাটা তৈরি হওয়ার পিছনে কাজ করেছে শুধুমাত্র একটি জিনিস, যে স্বৈরাচার পলায়ন করেছে পাট। এটার সাথে পুঁজিবাজারটাকে ভালো করতে গেলে আরও অনেকগুলো নিয়ামকের প্রয়োজন আছে। এই নিয়ামকের প্রয়োজনগুলো কি? প্রথমেই হলো আপনার ভালো কোম্পানি বাজারে আসা, 1 নাম্বার। 2 নাম্বার হলো বাজার থেকে দুষ্ট চক্রকে বিদায় করা। 3 নাম্বার হলো পুঁজিবাজারের গভর্নেন্সটাকে শক্ত করা। 4 নাম্বার হলো বিনিয়োগকারীদের আস্থা তৈরি করা। এই যে বিনিয়োগকারীদের আস্থা তৈরি করা যে কথাটা আমি বললাম, এটা আসলে একটা ভেগ কথাবার্তা। কারণ আস্থা আসলে কিভাবে তৈরি করবে? আস্থা তো আসলে বিনিয়োগকারীর নিজেরও দায়িত্ব আছে তৈরি করার। এটা শুধুমাত্র যে নিয়ন্ত্রক সংস্থা করে দিবে তা না, সরকার করে দিবে তা না। এটা বিনিয়োগকারীদের নিজস্ব ব্যাপারও আছে, তাদের সুচিন্তিত মতামতেরও প্রয়োজন আছে। এই সব কিছুর মিলবন্ধন যখন ঘটবে, তখনই একমাত্র প্লাস আপনার দেশের অর্থনৈতিক কর্মচাঞ্চল্যটা মাথায় নিতে হবে। তাহলে এই যে 4-5টা নিয়ামকের কথা আমি বললাম, এই 4-5টা নিয়ামকের মধ্যে বা এর বাইরেও আরও অনেক নিয়ামক থাকতে পারে। 4-5টা নিয়ামকের মধ্যে আসলে কি কি এই অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে আর কি কি হয় নাই, বা হওয়া উচিত থাকলেও কি করা সম্ভব ছিল না, বা সম্ভব থাকলেও করা হয়নি। আচ্ছা, এখন দেখি আমরা যে একটা জিনিস আমরা খেয়াল করি, 1971 সালে হয়তো আমরা যুদ্ধ দেখিনি, এটা ঠিক,
কিন্তু যুদ্ধের পরে যে বিশৃঙ্খল অবস্থা দেশে তৈরি হয়েছিল তার চাইতে 5ই আগস্টের পরবর্তী সিচুয়েশান হয়তো তার সাথে পুরোপুরি কম্পেয়ার করা না গেলেও তার চাইতে কোনো অংশে কম বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। ঠিক এরকম একটা পরিস্থিতিতে এসে একজন বিনিয়োগকারী হিসাবে আমি যদি মনে করি যে অন্তর্বর্তী সরকার এই পুঁজিবাজারকে একেবারে খুব ভালো করে ফেলবে, এই ধারণাটা আমাদের ভুল। আচ্ছা, 1 নাম্বার পয়েন্ট বললাম। 2 নাম্বার পয়েন্ট হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, যেটা খুব স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল, সেটাই হয়েছে এবং সেখান থেকে উত্তরণের জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু সরকারের প্রতি যে কোঅপারেশনের প্রয়োজন সেই কোঅপারেশনটা প্রপারলি হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ সব জায়গায় এখনও স্বৈরাচারের লোকজন প্রকটভাবে বসে আছে। সব জায়গায়, এমন কোনো জায়গা নাই যেখানে পূর্বের আমলারা এখনও বসে নাই। ওটা যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস করা না হবে, দুষ্টচক্র এখন পর্যন্ত আছে। সুতরাং ওইটাকে যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস করা না যাবে ততক্ষণ পর্যন্ত সরকারের সৎ উদ্দেশ্যগুলো পূরণ হবে এটা আমি মনে করি না, যেটার সাথে পুঁজিবাজার সরাসরিভাবে জড়িত। আর হলো আপনি ধরেন অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক কর্মচাঞ্চল্য। সরকার এসে আসলে কি করেছে এখানে? যে অবস্থায় আমরা বিগত 16 বছরের শেষে দেশটাকে আমরা যেটা উপলব্ধি করতে শুরু করেছিলাম, এই দেশটা হয়ে যাওয়ার কথা ছিল সিরিয়ার মতো। এই সরকার যখন পলায়ন করেছে, এটা হয়ে যাওয়ার কথা ছিল সিরিয়ার মতো, যদি না ডক্টর ইউনূস সাহেব এটা টেক ওভার না করতেন। উনি এটা টেক ওভার করার কারণে দেশটা অন্তত সিরিয়া হওয়ার হাত থেকে বেঁচে গেছে। এটাই সবচেয়ে বড় অর্জন বলবো আমি এই দেশের। কারণ এই দেশটাকে যেভাবে ফোকলা করে ফেলা হয়েছিল, যেইভাবে এই দেশের সব কিছু লুট করে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে এর বাইরে আমি কিছু চিন্তা করতে পারতাম না। কিন্তু সেটা না হয়ে দেশটা অ্যাটলিস্ট সাস্টেইন করে গেছে। আচ্ছা, এটা আমাদের একটা বড় অর্জন। তাহলে সাস্টেইন করে গেল, তো সেই সাস্টেইন অবস্থায় পুঁজিবাজারটা সাস্টেইন করা উচিত ছিল। তবে সেটা যেহেতু এখনও দুষ্টচক্র আছে এবং পিছনের ফোকলা অবস্থা রয়ে গেছে, তার কিছু অ্যাডজাস্টমেন্ট কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসেন অর্থনৈতিক প্রবৃদ্ধি। একটা অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে যারা বিনিয়োগকারী, যারা বিনিয়োগ করবে, যারা বিনিয়োগ নিয়ে আসে, তাদের মাথায় কি থাকে? আসলে তাদের মাথায় প্রথম চিন্তাই থাকে রাজনৈতিক স্থিতিশীলতা। অন্তর্বর্তী সরকার কখনো রাজনৈতিক স্থিতিশীল সরকার নয়, একদম বাস্তবতা। তাহলে বিনিয়োগকারীরা ডেফিনেটলি এখন বিনিয়োগ করবে না, যার কারণে বিনিয়োগটা কিন্তু স্থবির হয়ে আছে। একটা রাজনৈতিক সরকারের জন্য বিনিয়োগকারীরা অপেক্ষা করছে। হতে পারে সেটা খারাপ হবে, হয়তোবা ভালো হবে, এটা যতক্ষণ আসবে না ততক্ষণ আমরা বলতে পারবো না। কিন্তু একটা স্থিতিশীল পলিটিক্যাল গভর্নমেন্ট ইজ এ মাস্ট ফর দি নেক্সট ডেভেলপমেন্ট, কোনো সন্দেহ নেই। আচ্ছা, এখন আপনি যদি দেখেন, ইভেন আপনি যদি ঢাকা চিটাগং হাইওয়েতে যান, এটা এখন একটা মরণ ফাঁদের মতো হয়ে গেছে। আপনি দেখবেন কতক্ষণ পরপরই একটা বড় বড় গর্ত। আপনি স্পিডে গাড়ি চালাইতে গেলেই হয়তো গাড়ি ভেঙে চাকাচুকা শেষ, নাহলে আপনার জীবন শেষ। তার মানে হলো দেশের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক সেটাও কিন্তু স্থবির হয়ে আছে। তার মানে হলো ইকোনমির যে চাঞ্চল্যটা সেটা কিন্তু স্থবির হয়ে আছে। এখন বলতে পারেন এটা কি সরকারের ব্যর্থতা? শুধু চাঞ্চল্য, এরকম হাইওয়ের মতো তো অর্থনীতির বড় বড় খাত তৈরি হয়েছে। অ্যাবসলিউটলি। সো এটা কি আমি মনে করি, আপনি কি এখন বলবেন যে এটা কি সরকারের ব্যর্থতা? টু সাম এক্সটেন্ট ইয়েস, টু সাম এক্সটেন্ট নো। ইয়েস শব্দটা আমি কেন বললাম? অ্যাটলিস্ট এই জায়গাগুলো সরকারের কর্তা ব্যক্তিদের গোচরীভূত হওয়া উচিত ছিল, হচ্ছে কিনা আমি জানি না। যদি না হয়ে তাহলে সেখানেও কিন্তু দুষ্টচক্র। কারণ যিনি যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার কান পর্যন্ত এই খাতগুলো পৌঁছাচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। সেটা যদি না পৌঁছায় থাকে তাহলে সেখানে দুষ্টচক্র। কিন্তু আমরা যারা জনগণ ওই রাস্তায় চলাফেরা করছি, আমরা কিন্তু দিন শেষে ডক্টর ইউনূসকে গালাগালি করছি, বা আপনার সরকার প্রধান বা কর্তা প্রধান যারা আছে তাদেরকে কিন্তু গালাগালি করছি। তাহলে সরকারের ব্যর্থতার জন্য ডে অ্যান্ড ডে এখনও স্বৈরাচার দায়ী। সুতরাং সরকারকে যেটা করতে হবে, যে সংস্কারের কথা আমরা শুনছিলাম, যতটা দ্রুতভাবে এই সংস্কার হওয়ার কথা ছিল, যত দ্রুত এই সংস্কারটাকে আপনার এই আওয়ামীপন্থী যারা আছে বা আওয়ামীপন্থী যারা আমলারা ছিল তাদেরকে অ্যাড্রেস করে এটাকে যেটা ঠিক করা দরকার ছিল, সেটা কিন্তু এখন পর্যন্ত প্রপারলি হয়নি বলেই কিন্তু আজকের যে স্থবিরতা তৈরি হয়েছে সেটা। আর বিনিয়োগের যে ব্যাপারটুকু হয়েছে, সেই বিনিয়োগের ব্যাপারটুকুতে যেটা আমি মনে করি যে যখনই পলিটিক্যাল সরকার গভর্নমেন্ট আসবে তখনই বিনিয়োগ বাড়বে। তবে এই সরকারের সবচেয়ে বড় সফলতা হলো এই দেশকে সিরিয়া হওয়ার হাত থেকে রক্ষা করা হয়েছে। আমরা আমাদের যে ডেটগুলো ছিল, যেগুলো না হলে আমাদের দেশ হয়তো আরও মারাত্মকভাবে সাফার করতো, তার একটা অংশ হয়তো আমরা দিতে পেরেছি বা সেটাকে আমরা সচল রেখেছি। আমরা ব্যাড হই নাই এখন পর্যন্ত। সেটা ব্যাংকিং খাতে যে কঠিন লুটপাট হয়েছে সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে এবং সেরকম পরিস্থিতিতে এসেও আপনার যেই ইনফ্লেশন হওয়ার কথা ছিল আমাদের, সেখান থেকেও যোগ্য নেতৃত্ব আমি বলবো যে আমাদের বর্তমান গভর্নর, ওনার বেশ ভালো নেতৃত্ব আছে। ডেফিনেটলি একজন মানুষের সব কিছুই ঠিক হবে এটা কোনোভাবেই আশা করা ঠিক না।
উনি আমি মনে করি ইনফ্লেশনটাকে উনি যথেষ্ট পরিমাণে কন্ট্রোল করছেন, আশা করি ভবিষ্যতেও পারবেন। ধন্যবাদ জনাব ফোরকান উদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, আমাদের সাথে আমাদের আরেকজন অতিথি এসে আমাদের সাথে যোগ দিয়েছেন। আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব আহমেদ রশিদ লালী, সাবেক সভাপতি ডিএসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিবিএ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে বর্তমান অন্তর্বর্তী সরকারের 1 বছরে বা যখন সরকার দায়িত্ব নেয় সেই থেকে মানুষের এই পুঁজিবাজার নিয়ে একটি বড় প্রত্যাশা তৈরি হয়েছিল যে গত 15 বছরে যে ক্ষয়ে ক্ষয়ে গেছে যে পুঁজিবাজার, ধ্বংসের কিনারে গিয়ে ঠেকেছে। আমার বিভিন্ন প্রান্ত থেকে বলা হচ্ছে, বা শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যেটা হোয়াইট পেপার কমিটি আমরা বলি, সেখান থেকেও একই ধরনের অভিযোগ করা হয়েছে। কিন্তু সে তো গেল 1 বছর আগে বা 15 বছরের ঘটনার প্রেক্ষাপট বর্ণনায়। গত 1 বছরে মানুষের বা বিনিয়োগকারীদের প্রত্যাশার কতটা এগোলো বা কোথায় গিয়ে থমকে গেল, আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ। সরি ফর দ্য ডিলে। বিষয়টা হচ্ছে, দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো তখন কিন্তু পুঁজিবাজারে সবকিছুই তো একটা ধ্বংসস্তূপের মতোই অবস্থা ছিল, এবং পুঁজিবাজারের প্রতি তেমন একটা নজর কিন্তু সরকার দেন নাই। অনেক বিনিয়োগকারীদের যখন হলো, ওনারা আন্দোলনে গেলেন ইত্যাদি ইত্যাদি, তখন সরকারের টনক নড়ল, এবং তখন কিন্তু সরকার আনিসুজ্জামান সাহেবকে আনলেন অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার, এবং উনাকে এই পুঁজিবাজারের দায়িত্বটা দিলেন। তখন থেকে আমরা দেখেছি যে আনিসুজ্জামান সাহেব খুব ভালো কিছু কাজ করেছেন, এবং উনি ডাইনামিক একজন পারসন। বাট উনার যে কাজগুলো হওয়া উচিত ছিল তাৎক্ষণিকভাবে উনি করেছেন, যেগুলো উনার পলিসিগত ফাইন্যান্স মিনিস্ট্রির থেকে হওয়া উচিত সেগুলো উনি ফাইন্যান্স মিনিস্ট্রি তুলেছেন। বাজেটারি যে ইয়েটা ছিল ওইটা উনি করেছেন। সো এইটা করার পরে বাজার এখন ধরেন 1-1.5 মাস ধরে একটু বেটার অবস্থায় আছে। আমি যদি একটু তুলনা করি যে 24 সালে আমাদের ইন্ডেক্স ছিল 5340, ভলিউমস ছিল 440। এখন যদি আমি 30 জুন পর্যন্ত দেখি, তাহলে জুনে আপনার হয়েছে ইন্ডেক্স হয়েছে 4838 এবং ভলিউমস হয়েছে 464। এখন ধরেন 1100 পর্যন্ত ভলিউমস গিয়েছিল, তারপরে আবার থমকে দাঁড়িয়েছে ভলিউম, এবং সেটা 400-500 700-800 পর্যন্ত হয়েছে, 700 পর্যন্ত হয়েছে, এখন 600-700 ভিতরেই থাকছে। আমার কাছে মনে হয় যে সো ফার সো গুড, বাট ভলিউমস যদি না বাড়ে, এখন ভলিউমের বিষয়ে আমি একটু যদি বলি, তাহলে ভলিউমস কিন্তু যেটা বেড়েছে সেইটা কিন্তু নতুন কোনো ফান্ড কিন্তু যোগ হয় নাই। এইটা ইন্টারনালি যারা অলরেডি বাজারে আছেন ওনারা এই ফান্ডসগুলো ব্যবস্থা করেছেন এবং বাজারটাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমার কাছে মনে হয় যে ইয়েস, SEC ওয়াজ ওয়েটিং ফর দ্য টাস্ক ফোর্স রিপোর্ট। ওই রিপোর্টটাও চলে আসছে। টাস্ক ফোর্স যদিও অনেক সময় নিয়ে রিপোর্টটা দিলেন, তাতেও অনেক কথা আছে, বাট এনিওয়ে টাস্ক ফোর্স যে রিপোর্টটা দিয়েছে বেসিক্যালি 3টা আমরা দেখেছি। আইপিওর বিষয় বলেছে, মিউচুয়াল ফান্ডের বিষয় বলেছে, মার্জিন রুলের বিষয় ওনারা বলেছেন। সো আরেকটা জিনিস যেটা আমাদের ফান্ড বাজারে আসার জন্য, নতুন ফান্ড কিন্তু আইপিও আসতে হবে। যদি ভালো আইপিও আসে তাহলে নতুন ফান্ড বাজারে আসে। সেই কাজটা আমরা বিগত 1.5-2 বছর ধরে দেখছি না। আমার মনে হয় এখন বিএসইসির প্রাইম অবজেক্টিভ শুড বি ভালো কোম্পানি নিয়ে আসা, এবং বাজারটার ভলিউম আরেকটু বাড়লে সরকারি যে কোম্পানিগুলো আনার কথা সেগুলোও যাতে চলে আসে বাজারে, তাহলে বাজারটার ডাইভার্সিফিকেশন হবে, বাজারে নতুন ফান্ড আসবে, তখন কিন্তু বাজার দেখবেন আবার রোল করা শুরু করেছে। আপনি বাজারের ফান্ডের কথা বলছিলেন, এখানে আপনার কাছে আরেকটু জানতে চাই। আপনি বাজারের ভেতরের লোক, তো সেই কারণে এই বাজারে প্রায় 22,000 কোটি টাকার মতো অর্থ আটকে আছে আপনার এই যে মার্জিন
ঋণ যেটা আমরা বলে থাকি, সেই মার্জিন ঋণে, এবং এই মার্জিন ঋণের এই টাকাটি একরকম বলা চলে যে এখন তামাদি পড়ে আছে, এটি কোনো কাজ করছে না। যে পরিমাণ যে সমস্ত গ্রাহকের অ্যাকাউন্টে এই মার্জিন ঋণ আছে, তাদের অ্যাকাউন্টে যে শেয়ারগুলো আছে, এই মার্জিন ঋণের কারণে এবং তাদের যে বড় ধরনের এখানটাতে ইন্টারেস্ট যোগ হয়ে এটি না ট্রেড হচ্ছে, না মার্কেটে রোল করছে, এই জায়গা থেকে এই 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 22,000 কোটিকে মার্কেটে আনবার ক্ষেত্রে কি করণীয়, বিএসইসি কি করতে পারে? দেখেন, একটা বিষয় যেটা, সেটা হলো প্রথমে একটা ভুল হয়েছিল যেগুলো সেল করতে না দিয়ে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মিস্টেক যেটা বিগত সরকার করেছিল। এখন যে সিচুয়েশন আছে, এইটার 2-3টা জিনিস আছে। কিছু ট্যাক্স দিয়ে, অ্যাডভান্টেজ দিয়ে, এবং কিছুটা ক্যাপিটালাইজ করে, যে ডাইরেক্টরসরা আছেন, যারা স্পন্সর্স আছেন, ওনাদেরকে কিছু ক্যাপিটালাইজ করে এই লসটা নিয়ে নিতে হবে, শেয়ার ইস্যু করে হোক, যেভাবে হোক। সো এই 2টা রাস্তা ছাড়া আমি কোনো রাস্তা দেখি না এটাকে মানে এই টাকাগুলোকে শেষ করার জন্য। কারণ এখন ধরেন সময় বাড়াচ্ছে, তো সময় বাড়াতে বাড়াতে কত বাড়াবেন আপনি? এক পর্যায়ে এসে তো এটাকে শেষ করতে হবে। ইট শুড বি টাইম বাউন্ড। সো কাজেই এক একটা ব্যাংকের যদি নেগেটিভ ইকুইটি 300, 400, 700 কোটি টাকা হয়ে থাকে, সেখানে একটা সিদ্ধান্তে আসতে হবে, এবং সেই সিদ্ধান্তটা কঠিন হতে পারে, এবং সেই সিদ্ধান্তটা আমি মনে করি যে উইদিন আসলে বেটার। কোনো ধরেন এসইসি কিছু চাপিয়ে দিল, সেটা না করে সেই সকল সিকিউরিটি হাউস সাবসিডিয়ারি কোম্পানি যেগুলো আছে, সেগুলোকে সিদ্ধান্ত নিয়ে ইন্টারনালি সেগুলোকে রিজলভ করতে হবে। এছাড়া কিন্তু আমি আজকে, হ্যাঁ ঠিক আছে, একটা পলিসি ম্যাটার হতে পারে, ট্যাক্সের একটা অ্যাডভান্টেজ দিতে পারেন। কারণ হলো যে এই ট্যাক্স তো ওনারা ইন্টারেস্ট চার্জ করে, ট্যাক্স করে, প্রফিট করে সবকিছু করে ফেলছেন। সেখান থেকে ধরেন এখন প্রভিশন করতে হবে, কিছু ক্যাপিটালাইজ করতে হবে, এগুলো করে ইন্টারনালি সলিউশনটা উড বি বেটার। এক্সেপ্ট দ্যাট ওই ট্যাক্সের যে বিষয়টা আছে, এইটা সরকার যদি একটু নমনীয় হন, তাহলে জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায়। এ বিষয়ে কি আপনারা সরকার সংশ্লিষ্ট বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এনবিআর বা সেন্ট্রাল ব্যাংক, যারা নিয়ন্ত্রণ সংস্থা আছে, তাদের সাথে আপনারা উদ্যোগী হয়ে, বিশেষ করে ডিবি এর পক্ষ থেকে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? ডিবি এর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং ওনারা এনআরবির সাথেও কথা, এনবিআর এর সাথেও কথা বলেছেন, এবং এসইসির সাথে ওনারা কন্টিনিউয়াসলি কথা বলছেন। আমার কাছে মনে হয় যে এই 2টা পথ ছাড়া কোনো পথ নাই। সো কাজে এই জিনিসগুলো ওনাদেরকেই রিজলভ করতে হবে। বলছেন যে ওনাদেরকে বলতে কি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন না, যে সকল সিকিউরিটি হাউস এই মার্জিন দিয়েছেন লোন, তাদেরকেই জিনিসগুলো, কারণ এখন তো ওনাদেরকে পাওয়া যাচ্ছে না। যারা লোন নিয়েছেন, যখনই আলাপ করি তখন সিকিউরিটি হাউস বলে যে ওনাদেরকে তো ফোন করলে পাওয়া যায় না। তো এইরকম একটা অবস্থায় আপনাকে এই জিনিসগুলো আইদার শেষ করে ফেলতে হবে ক্যাপিটালাইজ করে, অথবা আপনি এনবিআর এর সাথে আলাপ করে ট্যাক্সের কিছু অ্যাডভান্টেজ নিয়ে এগুলোকে আপনাকে মিটিগেট করতে হবে। এছাড়া কোনো উপায় নাই। ধন্যবাদ। আমরা আবার আসবো আলোচনায়। প্রিয় দর্শক, এবার একটি বিজ্ঞাপন বিরতি যাচ্ছে। আমরা বিজ্ঞাপন বিরতির পর ফিরবো আমাদের অতিথিদের সাথে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আজকের আলোচনায়। আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজারের সংস্কার, প্রত্যাশা এবং প্রাপ্তি। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে 2জন অতিথিকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। রয়েছেন জনাব আহমেদ রশিদ লালী, সাবেক সভাপতি ডিএসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ডিবিএ, এবং আমাদের 2জনের মাঝখানে রয়েছেন মোহাম্মদ ফোরকান উদ্দিন, এফসিএ, সাবেক সভাপতি, দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, আইসিএবি। আপনাদের 2জনকে আবার সঙ্গে নিয়ে ফিরছে আলোচনায়। ফিরতে চাই জনাব ফোরকান, আপনার কাছে। আমরা কতগুলো বিষয় দেখলাম যে এই সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে, আমরা বলছি বা আমাদের আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বেশ তড়িৎকর্মাভাবে উনি কতগুলো উদ্যোগ, একেবারে বলা চলে যে স্বপ্রণোদিত হয়ে অনেকগুলো কাজ করছেন। কিন্তু এরই মধ্যে একটি বিষয় কি চাপা পড়ে গেল? গত 15 বছরে কি ঘটেছে পুঁজিবাজারে, কারা ঘটিয়েছে, এবং এই যে পুঁজির বিনাশ, বিনিয়োগকারীদের সর্বনাশ, এই যারা করলেন, তারা কি আড়ালে চলে গেলেন, না তাদেরকে কৌশলে আড়ালে ফেলে রাখা হলো? কি বিশ্লেষণ আপনার? এই ব্যাপারে আমি জিনিসটাকে এইভাবে বলতে চাই যে যখন
আমরা আসলে কি করব, আমার বাজারটাকে প্রসপেক্টিভ ওয়েতে চিন্তা করতে হবে। রিট্রোস্পেক্টিভ অফকোর্স আমার কাছে থাকবে। আই ফিল যে কাজগুলো হচ্ছে সেটা হয়তো রিট্রোস্পেক্টিভ এবং প্রসপেক্টিভ দুটোকে প্যারালালি কিন্তু চালাতে হবে। ডাজ নট মিন একটা বাদ দিয়ে একটা করা যাবে, এরকম করার কিন্তু কোনো সুযোগ নাই। প্রবাবলি ওনারা হয়তো দুটোই চিন্তা করছেন, যদি না করে থাকেন তাহলে ডেফিনেটলি সেটা করা উচিত। অফকোর্স যাদের কারণে এই বাজার সাফার করেছে তাদেরকে ডেফিনেটলি ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। প্রশ্ন হলো যে তাদেরকে ধরতে গিয়ে আমি সবসময় একটা কথা বলি যে ভাই, গত 15 বা 17 বছরে যে ঘটনাটা ঘটেছে, সমস্ত বিজনেস চলে গেছে আওয়ামীপন্থীদের কাছে, একেবারে ফ্যাক্ট, আমি নাম ধরেই বললাম। 80-90% বিজনেস চলে গেছে তাদের কাছে। এটা তাই হয়, একটা গভর্নমেন্ট যখন এরকম লম্বা সময় ধরে থাকে তখন থাকে। এখন এই লোকগুলোর বেশিরভাগই যারা জায়েন্ট বিজনেস ছিল তারা সবাই হয় পলাতক, নাহলে তারা ধরার মধ্যে আছে, কিন্তু তাদের বিজনেসটা সাফার করতেছে। আমি সবসময় একটা কথা বলেছি যে তারা সাফার করুক, তাদের ব্যবসা সাফার না করুক। সো এই যে তারা সাফার করুক, তাদের ব্যবসা সাফার, ইট ইজ নট প্রপারলি ম্যানেজড। মাই ক্লিয়ার কমেন্ট ইজ, সো বিজনেস ইজ নট প্রপারলি ম্যানেজড। উচিত ছিল তাদের বিজনেসটাকে প্রপারলি ম্যানেজ করা, তাদেরকে সাফার করানো, সেটা আমরা পারি নাই। তো এই জিনিসটা পারা উচিত ছিল। আমরা করছি কি, আমাদের মধ্যে খুব খারাপ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যিনি দোষী তাকে সাফার করাতে গিয়ে ব্যবসা সহ সাফার করাচ্ছে, তাতে করে কিন্তু আমার ইকোনমি অ্যাক্টিভিটি কিন্তু সাফার করছে, কারণ তার বিজনেসের কন্ট্রিবিউশন আছে তো টু দি ইকোনমি, এবং তারা কিন্তু বড় ব্যবসায়ী। আচ্ছা, এইগুলো একটা ইস্যু। তাহলে আপনার প্রশ্নটা ছিল যে তারা কি অন্তরালে থেকে যাচ্ছে কিনা। না, পুরোপুরিভাবে যে থেকে যাচ্ছে তা না, আবার থেকে যাচ্ছে কিনা সেটা এই মুহূর্তে আমার পক্ষে কমেন্ট করেন, কর্তা ব্যক্তিরাই ভালো বলতে পারবেন কি হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই বাজারটাকে ঠিক করতে গেলে টাকাটা আসলে কার কাছে? আপনি একদম ভিতরে ঢুকেন, টাকাটা কার কাছে? লালি ভাই একটা কথা বলছে যে আইপিও এসে, বড় আইপিওগুলো আসলে বাজারে ফান্ড ঢুকবে, তাতে কি সেকেন্ডারি মার্কেট ভালো হবে? অ্যাবসলিউটলি নো। কারণ বাজারের টাকাটা ঢুকবে কখন? ধরুন আমি যদি একটা মার্কেট, ধরুন লেটস সে একটা এক্সাম্পল, আমি এক্স কোম্পানির একটা শেয়ার বাজারে, ওই কোম্পানির টাকাটা ঢুকবে, ওই কোম্পানির শেয়ার কেনার জন্য টাকা ঢুকবে, কিন্তু বাকি যে স্ক্রিপ্টগুলো বাজারে রয়েছে তার জন্য তো টাকা ঢুকলো না। তাহলে শেয়ার বাজারে সেকেন্ডারি মার্কেটে টাকা আসতে হবে। এই সেকেন্ডারি মার্কেটে টাকা আসার জন্য দরকার হলো বাজারটা ভালো হওয়া, আর এই বাজারটা ভালো হওয়ার জন্য লাগবে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট তারা কারা? তারা তো নাই, সব পালাইছে, অথবা টাকা আছে বের করতেছে না, অথবা বের করতে গেলে আমরা তাকে ধরছি। অর্থাৎ প্রপার যে ম্যানেজমেন্ট, এই প্রপার ম্যানেজমেন্টটাকে অ্যাড্রেস করতে হবে। আমি যদি মনে করি একেবারে সকালবেলায়, লেটস সে অ্যান এক্সাম্পল, মিস্টার এক্স সকালবেলা ডাকাতি করছে, বিকালেই তাকে ফাঁসি দিয়ে দাও, এটা হবে না। অর্থাৎ তার সাথে যদি ইকোনমি অ্যাক্টিভিটিস জড়িত থাকে, সেই ইকোনমি অ্যাক্টিভিটিসটাকে আগে উদ্ধার করে নিয়ে তারপর তাকে ফাঁসি দিতে হবে। দ্যাট শুড বি দি অ্যাপ্রোচ। তো এখন এটা করতে গিয়ে যেটা হলো, টাকা যাদের কাছে আছে তারা যেহেতু সরে গেছে এবং তারা যেহেতু ইনভেস্টমেন্ট নতুন করে করছে না, বাজার কিন্তু এই মুহূর্তে সত্যিকার অর্থে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, সেকেন্ডারি মার্কেটে বাজারে টাকা ঢোকার সম্ভাবনা, আমি আবারও মিনিং করতে চাই, নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট না আসা পর্যন্ত এটা কঠিন হবে। কঠিন হবে, এই সরকার যা করুক করতে পারে, কিন্তু কঠিন হবে নতুন সেকেন্ডারি মার্কেটে। আইপিও আসলে সেটা অন্য কথা, দ্যাটস এ ডিফারেন্ট থিং। সেটা হতে পারে, ভালো কোম্পানি হলে সাবস্ক্রাইব হয়েই যাবে, কারণ আমরা যদি ইতিহাস ঘেটে দেখি আমাদের ভালো কোম্পানি কিন্তু খারাপ করে নাই কখনো। তাহলে বাজারে ঢুকতে গেলে যিনি, যার কথা আপনারা বললেন, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারে যিনি কাজ করছেন, ওনাকে চিন্তা করতে হবে আমাকে বাজারে টাকাটা আনার ব্যবস্থা করতে হবে। তো করতে গেলে আইপিও ইজ এ ইস্যু, বাট নট দি অনলি ইস্যু। সেকেন্ডারি মার্কেটে টাকাটা ওঠানোর জন্য, মানুষকে অ্যাট্রাকটিভ করার জন্য যা করা দরকার তাই করতে হবে, সেই কাজটুকু করে বাজারে টাকা ঢুকাইতে হবে। বাজার ঠিক করার পরে ওই যে কথাটা আপনি একটু আগে বললেন যে 22,000 কোটি টাকা বাজারে ব্লক হয়ে গেছে, ফ্রম ডে ওয়ান যেদিন থেকে মার্জিন ঋণের আইন হয় সেদিন থেকে কিন্তু আমি এর বিপক্ষে ছিলাম। কারণ শেয়ার বাজার নট ফর ট্রেডিং, ইটস ফর ইনভেস্টমেন্ট। যেটা ইনভেস্টমেন্ট সেটা কিন্তু লোন করে করা উচিত নয়, যেখানে আপনার এই টাকার কোনো জামানত নাই, কিচ্ছু নাই। এখন প্রশ্ন হলো, দুটো ক্ষতি, বড় ধরনের ক্ষতি কিন্তু বাজারে এখানে হয়েছে। একটা হলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য হয়েছে, বাজারের জন্য হয়েছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য হয়েছে, তারা প্রফিট দেখাইয়া আপনার ডিভিডেন্ড দিয়ে দিছে ওখান থেকে, কিন্তু ওই টাকা তারা রিয়েলাইজ করতে পারে না, ট্যাক্সও দিয়ে দিছে, যেটা ভাই বলার চেষ্টা করছে। তাহলে সেটাকে এখন তারা কি করবে? সরকার কি ওই ট্যাক্সকে আবার তাকে অ্যাডজাস্ট করতে দিবে? এটা এনবিআর ভালো জানে, দেওয়ার কথা না নরমালি। আচ্ছা, এরকম এক্সাম্পল কি আছে কখনো? না, আমি জানি না, এটা হওয়ার কথা না, নরমাল না। তাহলে এটাকে ভালো করবে কিভাবে? এখন কি করছে? আপনার সময় বাড়াচ্ছে ওই টাকা, ওগুলো বিক্রি করার জন্য। অফকোর্স সময় বাড়ানো একটা সমাধান নয়, কিন্তু আবার সমাধান। কিভাবে সমাধান? যদি সময় বাড়িয়ে বাজারটাকে অ্যাক্টিভ করে ফান্ড ঢুকিয়ে যদি ঠিক করা যায়, তখন সেখান থেকে হয়তো কিছু টাকা, আদারওয়াইজ যে হিটটা ব্যাংক
খুলো পাবে এবং বিক্রি করে দেওয়ার পরে বিনিয়োগকারীরা পাবে এবং এই বাজার আসার সাথে সাথে যে হিটটা নিতে হবে এই হিট নেয়ার মতো ক্ষমতা এই বাজারের আছে আমি কোনোভাবেই মনে করি না। সুতরাং করতে হবে, বাজারটা ভালো করতে হবে, বাজারটাকে ঠিক করতে হবে, করে বাজার থেকেই আবার এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন এটা হয়তো 100% সম্ভব হবে না, অ্যাটলিস্ট 50%ও যদি করা যায় বা 60%ও যদি করা যায় বাজারটা বেঁচে যাবে। কিন্তু এর বিকল্প যদি অন্য কোনো কিছু আমরা চিন্তা করি, ব্যক্তিগতভাবে ফোরকান মনে করে এটা বাজারের জন্য একটা ডেঞ্জারাস স্টেপ হবে, এটা করা ঠিক হবে না, বাজারটা একদম শেষ হয়ে যাবে। এখন তাহলে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হলো সেকেন্ডারি মার্কেটটাকে ভাইব্রেন্ট করা, যেটা এই গভর্নমেন্টের আমলে কঠিন হবে। আমি আবারও বলতে চাই এটা আমার ব্যক্তিগত, এই গভর্নমেন্টের আমলে কঠিন হবে, কারণ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময় টাকা কেউ বের করবে না, এটা রিয়েলিটি। এর বাইরে কঠিন রিয়েলিটি আর কিছু হইতে পারে না, যে যত কথাই বলুক, এটা আমার ব্যক্তিগত। ধন্যবাদ জনাব ফোরকান। আমরা আবার আসবো আপনার কাছে। জনাব আহমেদ রশিদ লালী, আমি এখান থেকে একটু বাড়িয়ে আপনার কাছে একটি বিষয় জানতে চাই, যেটি ফোরকান স্যার কিছুটা উল্লেখ করেছেন, কিছু বাকিটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। সেটা হলো যে এই যে আমরা দেখলাম যে বিভিন্ন সময়ে, যদি আপনি 96-এর ঘটনা দেখেন, বাজারে কি দুর্ঘটনা ঘটেছে, আবার আওয়ামী লীগ সরকার যখন 2009-এ দায়িত্ব নিল, 10-11-তে বিশাল একটা ধস নামলো। এই যে একটির পর একটা ঘটনা ঘটছে এবং সেটির যদি প্রপার বিচার বা তাদেরকে চিহ্নিত করা না যায়, তাহলে আবার কি সেই ঘুরে ফিরে ওই ঘটনারই পুনরাবৃত্তি ঘটবে? ধন্যবাদ। আপনি কিন্তু সবকিছু জানেন, সো আমি তারপর বলি। বিষয়টা হচ্ছে যে দেখেন, ফোরকান ভাই যা বললেন আমি সম্পূর্ণ একমত। সেটার কারণটা হলো যে দেখেন, আপনার যে সকল বড় বিনিয়োগকারী, যেটা উনি মানি ম্যান বললেন কিংবা হোয়াটএভার, উনারা কিন্তু এখন ফিল্ডে নাই। সো উনারা সাইডলাইনে বসে আছে। কেন বসে আছে জানেন? বিকজ 650টা অ্যাকাউন্ট আপনি ফ্রিজ করে রেখেছেন, অ্যান্ড আগেনস্ট উইচ দে হ্যাভ নো ক্লু ওয়াই দেয়ার অ্যাকাউন্ট ইজ ফ্রিজড। ঠিক আছে, কোনো ক্লু নাই। তারা চিঠি লিখছে, তারা কোনো উত্তর দিচ্ছে না যে ভাই আমার অ্যাকাউন্ট কেন ফ্রিজ করে রেখেছেন, শোকজ করেন, শাস্তি দেন। ফাইন্যান্সিয়াল মার্কেটে বছর কা বছর একটা অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা, এতে আপনার ইনভেস্টররা তো মানে হয়, ভয় পায়, প্যানিক হয়, তারা আসবে না বাজারে। সো বড় বিনিয়োগকারী যত আপনি বলেন, সবাই কিন্তু সাইড লাইনে আছে। যেটা আমি শুরুতে বলেছি যে উইদিন দিস মার্কেট যারা আছে তারাই কিন্তু এখন বাজারটাকে ভলিউম দিচ্ছে, কিন্তু সাইড লাইনে যারা বসে আছে তারা অ্যাক্টিভ নয়, যেটা ফোরকান ভাই বলার চেষ্টা করছেন। আপনি দেখেন ইনস্টিটিউট, যেটা আমরা বলি যে প্রাতিষ্ঠানিক যারা আছেন, উনারা কিন্তু কমিশন ব্যবসা ছেড়ে ইন্টারেস্ট ব্যবসায় নেমে গিয়েছিলেন। উনারা খালি ইন্টারেস্ট গুনতেন, কিন্তু একটা ইনভেস্টমেন্ট করানো, একটা কমিশন আর্ন করা, সে কমিশন কিন্তু লিজ বদার্ড। ওনারা কিন্তু সবসময় ইন্টারেস্ট বিজনেসে লিপ্ত হয়ে গেছিলেন, যে কারণে এই ডিব্যাকল। নাও কামিং টু যেটা ফোরকান ভাই বললেন যে বন্ধ করা উচিত এই মার্জিনটা, লোন মার্জিনটা। এই মার্জিন লোনে যে অবস্থা এবং টাস্কফোর্স যে রিপোর্ট দিয়েছে, এটা ওনারা 10 লাখ ইনভেস্টমেন্ট যার আছে উনি মার্জিন লোন নিতে পারেন। ঠিক আছে, না মাই পয়েন্ট ইজ যে ভাই 10 লাখ টাকা আজকাল অনেক বিনিয়োগকারীর কাছে আছে। এখন আপনি উদ্বুদ্ধ করে মার্জিন লোন নেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছেন, তারা তো তাদের মাথায় তো লাইবিলিটি দিয়ে দিচ্ছেন। আজকে আপনি বিশ্বাস করবেন না, অনেক বিনিয়োগকারী বিলীন হয়ে গেছে, তারা তাদের ফোন রিসিভ করে না, বিকজ তাদের হিউজ একটা নেগেটিভ ইকুইটি আছে, কারণ ইন্টারেস্ট তো যোগ হতে 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 পাহাড় জমেছে। হ্যাঁ হচ্ছে, এবং যেটা 125% কমলে পরে এটা ফোর্স সেলে আসে, সেখানে আপনি দেখবেন এইটাও একটা প্রবলেম, বিকজ ফোর্স মার্কেট যখন ফল করে, ফোর্স সেলে সবাই একসাথে চলে আসে, মার্কেট সেটা সেল নিতে পারে না, সেই যে চাপটা। সো সেখানে এই টাস্ক ফোর্সের উচিত ছিল যে মিনিমাম এটাকে 1 কোটি টাকার যার আছে ইনভেস্টমেন্ট, সে যারা বড়, তারা হয়তো আটকায় গেছে, ঠিক আছে, কিনতে কিনতে বেশি কিনে ফেলছে, তারা এটা করতে পারে। মার্জিন লোন শুড বি টাইম বাউন্ড যদি হয়, তাহলে আমি একেবারে বন্ধ করতে চাই না, যেটা ফোরকান ভাই বললেন, কিন্তু ইট শুড বি টাইম বাউন্ড। লাইক ফর এক্সাম্পল 3 সেটেলমেন্ট সাইকেল, 10 সেটেলমেন্ট সাইকেল, 30 ডেজ, ঠিক আছে, এর মধ্যে আপনাকে সেটেল করতে হবে।
ঠিক আছে, হয় শেয়ার দিয়ে না টাকা দিয়ে। এখন এটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত 125% ইকুইটি না কমে, ফোর সেলে না যান। এটা তো হইতে পারে না, শুড বি টাইম বাউন্ড। এবং এই যে লোয়ার লিমিট যেটা 10 লাখ টাকা শুড বি 1 করোড় টাকা। কারণ হচ্ছে যে আমি ছোট বিনিয়োগকারী যারা বিলীন হয়ে গেছে তাদেরকে ডেকে ডেকে 2 লাখ টাকা কিনছেন, আমি 2 লাখ টাকা দিচ্ছি, আরো কিনেন। এই যে প্রলুব্ধ করে 1:1 দেখেছি, 1:2 দেখেছি, এক্স্যাক্টলি, এই যে 2 ছিল, এই যে প্রলুব্ধ করে তাদেরকে বাজারে এনে তার মাথায় একটা বোঝা দিয়ে লায়াবিলিটি, আপনি এই ছোট বিনিয়োগকারীদেরকে কেন আপনি বাজার থেকে তাড়িয়ে দিচ্ছেন? কেন আপনি মার্জিন লোনের সেই বোঝাটা তার মাথায় দিয়ে দিচ্ছেন? সো এইটাকে অন্তত পক্ষে বড় বিনিয়োগকারী যারা 1 কোটি টাকার বিনিয়োগ আছে, 2 কোটি টাকার, ওদের জন্য এইটা করা উচিত ছিল। বা আনফরচুনেটলি যেটা টাস্ক ফোর্স দিয়েছে সেখানে ওনারা 10 লাখ টাকা নির্ধারণ করেছেন এবং কি যে বলে দ্যার ইজ নো টাইম বাউন্ড বলতে কিছু নাই। সো এই জিনিসগুলো আমার মনে হয় যে বাজারে এখনো, এন্ড আই এম শিওর যে মার্জিন লোন যে পলিসি যেটি রুল করেছে সেই রুলটা আবার বিবেচনায় আনতে হবে আপনাকে কয়েক বছর পরে। ধন্যবাদ জনাব আহমেদ রশিদ লালী। আমরা আবার একটি বিজ্ঞাপন বিরতি যাব। প্রিয় দর্শক, যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন আমাদের। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আলোচনার অতিথিদের সাথে। আমরা দুজন অতিথি আমাদের সাথে রয়েছে, আমরা আগেই বলেছি। আমি এবার আলোচনায় ফিরতে চাই জনাব ফুরকান উদ্দিন আহমেদ আপনার কাছে। সেটি হলো যে আমরা দেখলাম যে পরিবর্তিত প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা পুঁজিবাজারকে শক্তপোক্ত করবার জন্য কতগুলো নির্দেশ স্বয়ং প্রধান উপদেষ্টা দিয়েছিলেন এবং 3 মাসের মধ্যে একটি বৈদেশিক সংস্কারে যারা দক্ষ যোগ্য এরকম বিদেশিদেরকে দিয়ে একটি সংস্কার প্রস্তাব করবারও একটি নির্দেশনা ছিল এবং সরকারি এবং বেসরকারি ভালো কোম্পানি মার্কেটে শেয়ার ছাড়বার জন্য একটি নির্দেশনা ছিল। সেটির কতটুকু এগুলো? এটা এই মুহূর্তে কতটুকু এগুলো এটা হয়তো আমি বলতে পারবো না, বাট এখানে আমি যে জিনিসটা বলতে চাই যে বিদেশি এক্সপার্টাইজ যারা আছে তাদেরকে দিয়ে এই জিনিসটা আমি কখনোই পছন্দ করি না, কখনো পছন্দ করি না। কয়েকটা জায়গা আছে, আপনি খেয়াল করে দেখবেন। আমাদের এই দেশে এই নীতিটা থাকার কারণে আজকাল বিদেশিরা আমাদের এখান থেকে বিলিয়নস অফ ডলার তারা কিন্তু নিয়ে যাচ্ছে। আমাদের করা উচিত কি? আমাদের করা উচিত, অফকোর্স বিদেশি এক্সপার্টাইজ আমার এখানে লাগবে, কিন্তু আমার টেকনোলজি ট্রান্সফার হইতে হবে। সেটা কিন্তু হয় না। সেটা না হয়ে বরং তারা কি করছে, এখান থেকে আমার ডলারগুলো নিয়ে চলে যাচ্ছে, আমার লোক তৈরি হচ্ছে না। সুতরাং যেটা করতে হবে সেটা হলো বিদেশি যারা এক্সপার্ট আছে তার সাথে আমার লোকাল এক্সপার্টদেরকে জুড়ে দিয়ে এই কাজটাকে করতে হবে। সুতরাং ওই কথাটা কিন্তু আমি গ্যাপ পেয়েছি। সো সেটা কিন্তু থাকতে হবে, অফকোর্স দরকার আছে। কারণ একটা মানুষ দুনিয়া সব জানে না, কোনোটা সুলতান ভাই জানে অথবা কোনোটা লালি ভাই জানে অথবা কোনোটা আমি জানি। দ্যাটস এ কম্বিনেশন। সেই কম্বিনেশন করে টেকনোলজি ট্রান্সফার যতক্ষণ পর্যন্ত এই দেশের কালচার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দেশে বিলিয়নস অফ ডলার, যেটা বিগত স্বৈরাচারী সরকারের আমলে আপনার আমাদের অনেকগুলো দেশ কাছাকাছি যারা আমাদের লোকজন এসে কাজ টাজ করে নিয়ে গেছে, এই ঘটনাগুলো কিন্তু অহরহ করতে থাকবে। শুধু যে আমার পার্শ্ববর্তী দেশ নিচে তা না, এরা যে কেউ নিতে পারে, হোয়াইট স্কিনও নিতে পারে, ব্ল্যাক স্কিনও নিতে পারে, যে কেউ নিতে পারে। সুতরাং এখানে টেকনোলজি ট্রান্সফারের ব্যবস্থাটা করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো মাননীয় প্রধান উপদেষ্টা যে নির্দেশনাগুলো দিয়েছেন সেই নির্দেশনাগুলো ডেফিনেটলি ওনার নির্দেশনা অমান্য করার মতো সাহস হয়তো ডেফিনেটলি কারো থাকবে না, বা নৈতিকভাবেও এটা করবে। কিন্তু কথা হলো যে উনি যেটুক বোঝেন সেইটুকু উনি দিয়েছেন, কিন্তু তার চাইতে বেশি কিন্তু বোঝেন যারা এটা নিয়ে সরাসরি ডিল করছেন তারা। তো সুতরাং তারা কি করছেন, তাদের কি কাজটুকু আছে সেটা আমি আপনাকে বারবার একটা কথা বলছি। এই সরকারের আমলে, এই অন্তর্বর্তী সরকারের আমলে বারবার আমি যে কথাটা বলতে চাই সেটা হলো পলিসি ডেভেলপমেন্ট ছাড়া অন্য কোনো কাজ করে এই বাজারকে ঠিক করা কঠিন হবে। ফান্ড অ্যাট্রাক্ট সেটা দীর্ঘমেয়াদের জন্য পলিসিগুলোকে ঠিক করতে হবে। এবং প্রশ্নটা হলো যে পলিসি আমাদের এখানে অভাব আছে না? পলিসির অভাব নাই। এত পলিসি, যে এত পলিসি, এত পানিশমেন্ট, এত কিছু একটা বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য আসলে কোনো দরকারই নেই। সুতরাং প্রশ্নটা হলো যে এই বাজারটাকে যে পলিসিগুলো আছে সেইটাকেই ইমপ্লিমেন্ট করে প্রপারলি নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সেটা যদি প্রপারলি করা যায়, আমি মনে করি যে এত আইন এই দেশে আছে, শুধু এই স্টক মার্কেট না, সব কারণে এত আইন এই দেশে আছে, এত আইন একটা দেশকে চালানোর জন্য কোনো দরকারই নেই। সুতরাং
এগুলোকে অ্যাড্রেস করা গেলে এমনিতেই সম্ভব। ধন্যবাদ জনাব ফরকানুদ্দিন আহমেদ। আমি একটু আহমেদ রশিদ লালী আপনার কাছে আসতে চাই। একই বিষয় কিছুটা কাছাকাছি, সেটা হলো যে আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিএসইসিতে কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানে অনেক জনবল ঘাটতির কথা বলা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। একইভাবে দেখছি যে বিএসইসি যেভাবে এগোনোর দরকার সেখানটাতেও বিএসইসির পক্ষ থেকে বলা হচ্ছে যে জনবল ঘাটতির কারণে কাজ করতে পারছে না, যারা আছে তাদের একজনের উপরে তিনজনের কাজ করতেছে। একইভাবে দেখছি ঢাকা স্টক এক্সচেঞ্জের শীর্ষ 3 নির্বাহীর পদ দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত দিয়ে চলছে। এই যে সংকট, জনবল সংকট, এর মূল কারণটা কি এবং এটি উত্তরণের পথ কি বলে মনে করেন? দেখেন, নাম্বার 1 জিনিস হলো যে আমাদের যে সমস্যা ঢাকা স্টক এক্সচেঞ্জের, সেখানে কিন্তু ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্টে বলা আছে যে বাজার থেকে যদি কেউ কাউকে নিতে হয় তাহলে 3 বছর ওনাকে বাজারের বাইরে থাকতে হবে। অ্যাজ এ রেজাল্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে কোনো উপায় নাই দেন টু ব্রিং পিপল ফ্রম আউটসাইড পুঁজিবাজার, যাদেরকে হয়তো ব্যাংকার অথবা এই জাতীয় কিছু। সো ব্যাংকারের কিন্তু ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট কিংবা এক্সপিরিয়েন্স কিন্তু পুঁজিবাজারে নাই। সো এই যে একটা বাধা আছে আইনে, সেই বাধাটা দূর করতে হবে সো দ্যাট আপনি এই বাজার থেকে সিনিয়র প্রফেশনাল লোকদেরকে, যারা এই বাজার নিয়ে হয়তো 40 বছর 50 বছর ধরে আছেন, উনাদেরকে এনে আপনি এই জায়গাগুলো ফিল আপ করাইতে পারেন। আপনি বলতে চাইছেন ওই ব্যারিয়ারটা তুলে দিলে, তখন ওই ব্যারিয়ারটা যদি তুলে দেন তাহলে পুঁজিবাজারের লোক আপনি ওই জায়গায় এমডি হিসাবে পাবেন কিংবা অন্যান্য গ্যাপগুলো ফিল আপ করতে পারবেন। কিন্তু ওই বাধার কারণে এই জিনিসটা হচ্ছে না। এজ এ রেজাল্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ বাইরে থেকে ব্যাংকার অথবা এই জাতীয় কিছু লোক আনতে হচ্ছে, প্রফেসর নিয়ে আসছে, ব্যাংকার নিয়ে আসছে। এক্স্যাক্টলি প্রফেসর ইউনিভার্সিটি থেকে আনতে হচ্ছে, কিন্তু ওই এক্সপিরিয়েন্স তো আর উনাদের নাই। ওই এক্সপিরিয়েন্স করতে করতেই 2 বছর লেগে যাবে, এন্ড দ্যাট টু উনাদেরকে যে নিচে যারা জিএম আছেন ডিজিএম আছেন উনাদের কথার উপরেই চলতে হবে, ডিপেন্ড করতে হয়। সো আমি যদি ধরেন একজন এক্সপিরিয়েন্স পারসন, প্রফেশনাল অ্যাবসলিউটলি, উনাকে যদি আমি নিয়ে আসি, হি নোজ এভরিথিং। সো কোথায় কোনটা করতে হবে সে জানে, তো তাকে কারোর উপর ডিপেন্ড করতে হবে, কারোর উপর ডিপেন্ড করতে হবে না। সেই কারণে এই একটা প্রবলেম আছে। এসইসির বিষয়টা হচ্ছে যে এসইসির উপরে অনেকের কনফিডেন্স কিন্তু চলে গিয়েছিল, এখন আস্তে আস্তে সেই কনফিডেন্সটা ফিরছে। সো আমার কাছে মনে হয় যে উভয় ইনস্টিটিউশন, অর্গানাইজেশনকে এই কনফিডেন্সটাকে পুনরুদ্ধার করার জন্য কিছু কিছু কাজ করতে হবে এবং এসইসিকেও দেখাতে হবে যে তারা কিন্তু নিরপেক্ষভাবে ওনারা এই কাজগুলো করছেন। 1 2 এসইসির হাতে এখন সকল ক্ষমতা। ডিএসসি ক্যানট টেক এনি অ্যাকশন অর ডিসিশন। খালি ওনারা নোট চালাচালি করে, এসইসি ওখান থেকে বসে ওনারা ডিসিশন নেন। সো এখানে কিছু ডিসিশন এসইসি থেকে ডিএসসির কাছে দিতে হবে। ডিএসসি কে যতক্ষণ আপনি ক্ষমতাশীল না করেন ততক্ষণ সব দোষ এসইসির, সব দোষ এসইসির। কেন এসইসির দোষ? বিকজ এসইসি সবকিছু হাতে নিয়ে রেখেছে, এগুলাকে আপনি আস্তে আস্তে ডিএসসির কাছে দিতে হবে, হস্তান্তর করতে হবে। ধন্যবাদ জনাব আহমেদ রশিদ লালী। আমরা শেষ করব আমাদের আলোচনা, তার আগে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অংশ নেবার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করবার আগে শুধু এটুকুই বলতে চাই যে আজকের এই আলোচনার মধ্য দিয়ে যে বিষয়গুলো সামনে উঠে এসেছে, সরকারের পক্ষ থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে এবং যা কিছু নেওয়া হয়নি, এবং কোথায় কোথায় বাধা আছে, এই বাজারকে ভাইব্রেন্ট করবার কথা বলা হয়েছে, এই বাজারে আস্থা ফিরিয়ে আনবার কথা বলা হয়েছে, এই বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণকে আরও ত্বরান্বিত করার ক্ষেত্রে যে সমস্ত বাধা রয়েছে, সরকার প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যারা রয়েছেন এবং তাদের কাজের ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে সেইগুলো উত্তরণে সরকার উদ্যোগী হবে এবং বাজার একটি শক্তিশালী বাজারে ফিরবে, আবার ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের আলোচনা। তার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি 6 দিন একই সময়ে সরাসরি সম্প্রচার করা হয়। নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানছি। আমি সুলতান মাহমুদ। সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।